2 ঘন্টা স্বাস্থ্য পরীক্ষার পর বেগম জিয়াকে হাসপাতাল থেকে ফের নেওয়া হলো কারাগারে। পছন্দের চিকিৎসকরাই দেখেছেন, জানালেন পরিচালক। ভিন্ন কথা বললেন মির্জা ফখরুল। বেগম জিয়ার চিকিৎসা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি, তার সুচিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে বললেন আওয়ামী লীগ নেতারা। ভোট কারচুপি বন্ধে নির্বাচন পদ্ধতি সংস্কার করতে হবে, চট্টগ্রামের মহাসমাবেশে বললেন এরশাদ। নির্বাচন সুষ্ঠু হলে ক্ষমতায় যাওয়ার আশাবাদ। বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত অভিযোগে রাজধানী থেকে 3 ব্যাংক কর্মকর্তা সহ আটক 10, গুজব ছড়ালে ব্যবস্থা, বললেন শিক্ষামন্ত্রী। এবং গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই বিভিন্ন স্থানে লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ। উৎপাদনে ঘাটতি আর সঞ্চালন সীমাবদ্ধতাই কারণ, বলছেন বিশেষজ্ঞরা। প্রবাসের সময়ে সঙ্গে আছে আমি শাফিন জাহিদ। মাস পর কারাগারের বাইরে নেওয়া হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। চিকিৎসার জন্য তাকে শনিবার সকাল 11:30টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রায় 2 ঘন্টা পর তাকে ফের নেওয়া হয় কারাগারে। এ সময় পথে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এদিকে হাসপাতালের পরিচালক জানিয়েছেন, বেগম জিয়ার পছন্দের চিকিৎসকরাই দেখেছেন তাকে। তিনি বলেন, পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। প্রায় 2 মাস পর নাজিমউদ্দিন রোডের বিশেষ কারাগার থেকে বাইরে বের করা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তার স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই সময় বেগম জিয়ার 2 আইনজীবী তার ব্যক্তিগত চিকিৎসক থাকার বিষয়ে 2 ধরনের মত দেন। 2জন মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর সিদ্দিকী, ডক্টর ওয়াজিদুজ্জামান এক্সামিন করছে উনি ব্যক্তিগত চিকিৎসা। ডক্টর মামুনও ঢুকছে। এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত হতে হবে যে মেডিকেল বোর্ড ছাড়াও তার ব্যক্তিগত চিকিৎসকরা যারা এর আগে তার চিকিৎসা করেছেন এত বছর যাবত, তারা তার চিকিৎসা করার সুযোগ পাচ্ছেন কি পাচ্ছেন না। এর আগে শনিবার সকাল 11:30টার দিকে কড়া নিরাপত্তায় নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগার থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে রওনা হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। র্যাবের সারিবদ্ধ মোটরবাইক ও গাড়ির মাঝে বিশেষ গাড়িতে ছিলেন বেগম জিয়া। বকশীবাজার মোড় পার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে শাহবাগ মোড়ে পৌঁছে তাকে বহনকারী গাড়িবহর। এ সময় হাসপাতালের গেটের সামনে বিএনপির নেতাকর্মীরা ভিড় করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। আটক করা হয় বেশ কয়েকজনকে। প্রায় 2 ঘন্টা পর বেগম জিয়াকে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা শেষে একই রকম নিরাপত্তায় ফের নিয়ে যাওয়া হয় নাজিমউদ্দিন রোডের বিশেষ কারাগারে। পরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা আপাত দৃষ্টিতে ভালো। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। এটি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে যে বোর্ডটি গঠন করা হয়েছিল, উনি যাদেরকে উপস্থিত থাকতে বলেছিলেন ওনারা এসেছেন। তার ভিতর ছিলেন হচ্ছে ডক্টর মামুন, কারাগারের ডক্টর শুভ, দেন ডক্টর FM সিদ্দিকী এবং ডক্টর ওয়াহিদুর রহমান। পরীক্ষা নিরীক্ষাগুলো কমপ্লিট হওয়ার পরে বোর্ড বসে সিদ্ধান্ত নেবেন এবং ওনারা এটা ভালো বলতে পারবেন যে উনি সম্পূর্ণ সুস্থ আছেন। গত 1 এপ্রিল বেগম জিয়ার চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ শামসুজ্জামান শাহিনের নেতৃত্বে 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। ওই দিনই বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর 2 দিন পর তার এক্স-রে ও রক্ত পরীক্ষার সুপারিশ সহ চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে মেডিকেল বোর্ড। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ব্যক্তিগত চিকিৎসক দিয়ে বেগম জিয়ার চিকিৎসা করানোর কথা বলা হলেও সরকার রাজি হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে বরিশালের হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল আরো বলেন, মুক্ত বেগম জিয়ার নেতৃত্বে আর সহায়ক সরকারের অধীনেই বিএনপি জাতীয় নির্বাচনে যেতে চায়। আমরা বারবার বলেছি যে তার ব্যক্তিগত চিকিৎসকদেরকে সুযোগ দেওয়া হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা করবার জন্য, তাকে সেই সুযোগটাও দেওয়া হয় না। তিনি বারবার বলেছেন যে আমাকে পিজি হাসপাতালে নয়
অথবা সরকারি কোনো হাসপাতালে নয়, আমাকে বেসরকারি একটা হাসপাতালে আমার পরীক্ষাগুলো করা হোক। সরকার শুনে নাই। জনগণের যে নেত্রী, গণতন্ত্রের যে নেত্রী, সেই নেত্রীকে তারা আজকে সুচিকিৎসা পর্যন্ত দিচ্ছে না। নির্বাচন অবশ্যই মুক্ত খালেদা জিয়াকে সামনে নিয়ে হতে হবে। সে নির্বাচন হতে হবে খালেদা জিয়ার নেতৃত্বে, এবং সেই নির্বাচনে নিরপেক্ষ সরকারের অধীনে সকলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন হতে হবে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম জিয়ার চিকিৎসা করানোর নামে হাসপাতালে নিয়ে তাকে অপমান করা হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বেগম জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যদের দেখা করতেও দেওয়া হয়নি। বেগম জিয়া 15-20 বছর ধরে যে ব্যক্তিগত চিকিৎসকের চিকিৎসা নিচ্ছেন, অথচ চিকিৎসকদের চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। বেগম জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে, খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে গেলে সেখানে পরিবারের সদস্যদের পর্যন্ত দেখা করতে দেওয়া হয়নি। সাবেক 3 বারের প্রধানমন্ত্রীকে হাসপাতালে নিয়ে এসে টানা হেঁচড়া করা হয়েছে শুধুমাত্র হেনস্থা ও হয়রানি করার জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য দিবস 2018 এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। কারাগারে থাকুক কেউ চাই না। আমরা নিজেও কারাগার ছিলাম, অনেকবার ছিলাম। কারাগার সুখের বিষয় না। তিনি এখন আছেন আদালতের মাধ্যমে, আছে আমাদের মাধ্যমে না। আমাদের সাবেক প্রধানমন্ত্রীর যে কোনো চিকিৎসার ব্যাপারে আদালতের নির্দেশ অনুযায়ী যা যা করণীয় ইনশাআল্লাহ করছে এবং করবো। এবারে কোনো ঘাটতি হবে না, কোনো সংকট থাকতে পারে না। এবারে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আস্থা রাখতে বলবো আমাদের দেশের চিকিৎসকদের প্রতি, তারা নিশ্চয়ই দায়িত্ব পালন করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার কোনো হস্তক্ষেপ করছে না। শনিবার দুপুরে নোয়াখালীর কোম্পানিগঞ্জে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। বেগম জিয়াকে দণ্ড দিয়েছেন আদালত, সুতরাং তার মুক্তির ব্যাপারে আদালতই সিদ্ধান্ত নেবেন বলেও মন্তব্য করেন তিনি। চিকিৎসকরা যে সিদ্ধান্ত নিয়েছেন তারা কর্তৃপক্ষের অনুমতি ঠিক সেভাবে চিকিৎসার ব্যবস্থা হবে। এখানে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। এখন তাকে মেডিকেলে আনা হয়েছে হাসপাতালে, সেটাও চিকিৎসকদের উনি দণ্ড থেকে মুক্তি পাবেন, তাকে মুক্তি দেওয়া হবে। নিঃশর্ত মুক্তি চাচ্ছেন, নিঃশর্ত মুক্তি দেওয়ার কোনো অধিকার আমাদের নেই, কারণ তাকে দণ্ড দিয়েছে আদালত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। বিএনপি নির্বাচন থেকে দূরে থাকার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন বানচাল করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। নির্বাচনে আসবেন কি আসবেন না, বেগম খালেদা জিয়াকে সাথে নিয়ে নির্বাচনে আসবেন বা তাকে বাদ দিয়ে নির্বাচনে আসবেন, সেটা তাদের বিষয়। সেখানে জনগণের বা আমাদের কোনো বক্তব্য নাই। আমরা আশা করব তারা নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে তাদের জনপ্রিয়তা যাচাই করবে। আপনারা নির্বাচন জয়লাভ করতে পারবেন এটা জানেন, কাজে নির্বাচন থেকে কিভাবে দূরে থাকবেন তার জন্য এই কথাটা বলছেন। তাদের অভিযোগ, আমরা বিএনপিকে ভাঙার চেষ্টা করছি, সরকার বা আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করছে। বিএনপিকে ভাঙার চেষ্টা সরকার বা আওয়ামী লীগ করে না। 2 বার প্রধানমন্ত্রী ছিলেন, তার স্বাস্থ্যের ব্যাপারে সরকার কারা বিধি অনুযায়ী যা যা করার সবই সুবিধাই তিনি পাবেন। হয়তো বিভ্রান্তি সৃষ্টি করার তো কোনো অর্থ হয় না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ধানমন্ডির 32 নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ট্রাস্টের এই সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষা সচিব এনআই খান সহ ট্রাস্টের অন্যান্য সদস্যরা। সভায় ট্রাস্টের বর্তমান ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। প্রবাসের সময় আরো থাকছে, হবিগঞ্জের বিউটিকে ধর্ষণ করে বাবুল, খুন করায় বাবা, উদ্দেশ্য প্রতিপক্ষকে শক্তভাবে ফাঁসানো, ব্রিফিংয়ে পুলিশ সুপার।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সরকারি ব্যাংকের ৩ কর্মকর্তা সহ প্রশ্ন ফাঁস চক্রের ১০ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস এবং মোবাইল ফোন জব্দ করা হয়। চক্রটি বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছিল বলে দাবি করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এইচএসসি সহ যে কোনো পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বেশ কিছুদিন ধরেই একটি চক্র বিভিন্ন ব্যাংকের নিয়োগ পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছিল। বিষয়টি বেশি আলোচনায় আসে সম্প্রতি শেষ হওয়া এসএসসি এবং কয়েকটি সরকারি নিয়োগ পরীক্ষার বেশিরভাগ প্রশ্ন ফাঁস হওয়ার পর। এসব ঘটনা সামনে রেখে প্রশ্ন ফাঁসকারীদের ধরতে অভিযানে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কিছুদিন অনুসন্ধানের পর গোয়েন্দারা একটি প্রতারক চক্রের সন্ধান পায়, যারা বিশেষ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে মোবাইল সিমের মাধ্যমে পরীক্ষার সময় উত্তর সরবরাহ করে। শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় চালানো হয় অভিযান। এই সময় প্রতারক চক্রের 10 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ, যার মধ্যে সরকারি 3টি ব্যাংকের কর্মকর্তা, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পেশার কর্মকর্তারা রয়েছেন। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস এবং মোবাইল ফোন। শনিবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, বিভিন্ন সামাজিক মাধ্যমে গোয়েন্দাদের নজরদারির কারণে প্রশ্ন ফাঁসকারী প্রতারক চক্র প্রশ্ন ফাঁসের নতুন পদ্ধতি বের করে। তারই অংশ হিসেবে তারা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষার সময় প্রশ্ন ফাঁস করে। এই ধরনের একটা ডিভাইস, এটা দিয়ে সে রিসিভ করে এবং আরেকটা ডিভাইস যেটা কানের মধ্যে রাখে। তো এখন এই ডিভাইসটা দিয়ে ফোন করা যায় না, কিন্তু ফোন রিসিভ করা যায়। এটার মধ্যে একটা সিম কার্ডও ঢোকানো থাকে। তাদের এই ডিভাইসটা যারা যারা পারচেজ করে এবং তাদেরকে পূর্বাহ্নে যারা যোগাযোগ করে, তখন তারা এই উত্তরগুলি বলতে থাকে আর প্রার্থী সে উত্তরগুলি দিতে থাকে। এই চক্রের অন্যতম সদস্য বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক আবু জাফর মজুমদার সহ পলাতক রয়েছে 2 জন। এদিকে সিলেটে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানুষের পক্ষে যা যা করা সম্ভব আমরা তাই করেছি, এর বেশি করা সম্ভব না। এবং প্রযুক্তির যুগে এটাকে কাউন্টার করে আপনি এই ম্যানুয়ালিগুলো করবেন, এটা খুবই ডিফিকাল্ট। সরকারি সিকিউরিটি প্রেসে কড়াকড়ি আরোপের ফলে প্রশ্ন ফাঁস রোধ সম্ভব হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। ভোট কারচুপি বন্ধে নির্বাচন পদ্ধতির সংস্কারের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। শনিবার বিকেলে চট্টগ্রামের লালদিঘি ময়দানে আয়োজিত মহাসমাবেশে বক্তব্য রাখেন তিনি। সম্মিলিত জাতীয় জোটের ব্যানারে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন দলের নেতাকর্মীরা। সমাবেশকে কেন্দ্র করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সমাবেশে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সহ জোট নেতারা উপস্থিত ছিলেন। জাপা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেন, তার দল ক্ষমতায় গেলে দেশের সুশাসন প্রতিষ্ঠা হবে। কথা দিয়েছিলেন 10 টাকা কেজি চাল খাওয়াবেন, ঘরে ঘরে চাকরি দিবেন। এখন 60 টাকা কেজি চাল কিনে সংসার পরিচালনা করা সম্ভব? মানুষ এখনো বলে সবাই ভালো ছিলাম, শান্তিতে ছিলাম, বলে না? জিনিসপত্রের দাম কম ছিল, বলে না? শিক্ষামন্ত্রী পার্লামেন্টে বললো একটু ঘুষ খান, কম করে খান। এখনো মন্ত্রী আছেন, কোন অন্ধকারে চলে যাচ্ছে। আমরা অন্ধকারে আলোচনা আনতে হবে জাতিকে, কোনো কোনো মানুষকে আরো দেখাতে হবে। নির্বাচন পদ্ধতির সংস্কার চাই। যে নির্বাচন হয়েছে কারচুপি হয়েছে, নির্বাচন হয় না, ঠিক কিনা? সিল মারা নির্বাচন হয়। সিল মারা বন্ধ করার জন্য শক্তি অর্জন করতে হবে। প্রতিটি ভোট কেন্দ্রে লোক থাকতে হবে। কথা দিয়ে গেলাম, সুশাসন প্রতিষ্ঠিত করব। সংসদ সদস্যদের পদে থেকে নির্বাচন করার ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য নতুন আচরণবিধি প্রণয়নের কথা ভাবছে নির্বাচন কমিশন। শনিবার বিকেলে রাজধানীর পিআইবিতে এক কর্মশালায় একথা জানান প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সব দল নির্বাচনে না আসলে সে নির্বাচন ভালো নির্বাচন হয় না, পরিষ্কার কথা। আমি এখনো আশা করছি যে সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচন কমিশনের উপরে অনাস্থার বিষয়টা খুব একটা আসে না, এবং সেটা যদি আসে সেটা আমরা অ্যাড্রেস করতে পারবো। গ্রীষ্মকাল শুরুর আগেই বিভিন্ন স্থানে লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য উৎপাদনে ঘাটতি আর সঞ্চালন ও বিতরণ সীমাবদ্ধতাকে বড় বাধা হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বিদ্যুৎ বিভাগ বলছে, গরমে পরিস্থিতি সহনীয় রাখতে এপ্রিল থেকে আগস্টের মধ্যে পর্যায়ক্রমে চালু হচ্ছে 2500 মেগাওয়াট ক্ষমতার
কয়েকটি তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। ফারুক ভুইয়া, রবিনের রিপোর্ট। বিদ্যুৎ নেই, তাই সন্ধান আনতে এমন ভুতুড়ে চিত্র রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। এখনো আসেনি গ্রীষ্মের চরম গরম, কিন্তু এর মধ্যেই রাজধানী সহ দেশের নানা জায়গার নিয়মিত দৃশ্য এটি। হরহামেশা বিদ্যুৎ বিপর্যয়ের প্রভাব পড়ছে মানুষের দৈনন্দিন জীবনেও। গরম শুরুতেই যেভাবে লোডশেডিং, তাতে আগামীতে গরম বাড়লে কারেন্ট আসলে কত সময় থাকবে এটাই শঙ্কা। কাস্টমার বুঝতে পারে না গরমে, এই অসুবিধা হয়। আবার ওই যে পানির সমস্যা হয়। বিদ্যুৎ যদি না থাকে ওই সময় আমাদেরকে বেচা কিনে একদম কম হয়। রান্না বাড়ি সব কাজকর্মের সমস্যা হচ্ছে। বাচ্চা কাচ্চাদের পড়ালেখা, ছোট বাচ্চা কাচ্চা যারা, তারা গরমে বাসায় থাকতে পারতেছে না। সামনের মাসে পরীক্ষা, কারেন্ট চলে যায়, তারপরে পড়ালেখা ডিস্টার্ব হয়, লেখাপড়া বেশি। দেশে বিদ্যুতের প্রকৃত উৎপাদন ক্ষমতা 13,000 মেগাওয়াট হলেও সর্বোচ্চ উৎপাদন 10,084 মেগাওয়াট, আর গড়পড়তা উৎপাদন 9,500 মেগাওয়াটের মধ্যেই সীমাবদ্ধ। এর মধ্যে গ্রাহক পর্যায়ে যাওয়ার আগে সিস্টেম লস হচ্ছে 1000 মেগাওয়াটের বেশি। অথচ বিদ্যুৎ বিভাগের পূর্বাভাস বলছে তীব্র গরম, রমজান আর ফুটবল বিশ্বকাপের কারণে গ্রীষ্মে বিদ্যুৎ চাহিদা দাঁড়াবে 12,000 মেগাওয়াটের বেশি। এই অবস্থায় জরুরি ভিত্তিতে নেয়া উচ্চ মূল্যের তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো উৎপাদনে আসতেও সময় লাগবে কমপক্ষে আরো 4 মাস। ইমার্জেন্সি প্ল্যান হিসেবে কিন্তু 2,500 মেগাওয়াট আমরা তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আনার ব্যবস্থা করেছি, যেগুলি পর্যায়ক্রমে এপ্রিল থেকে অগাস্টের মধ্যে চলে আসবে। উৎপাদন ক্ষমতা বাড়লেও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বৃহৎ বিদ্যুৎ প্রকল্পগুলো বাস্তবায়নের ব্যর্থতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তো আমরা দেখাচ্ছি, সার্বক্ষণিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তো বাড়েনি। বেজলোড পাওয়ার প্ল্যান্ট তৈরি করার পরিকল্পনা বাস্তবায়ন হওয়া জরুরি ছিল, সেটা আজকে 10 বছর চলে গেছে, সেগুলোর কোনোটাই কোনো কাজে আসেনি। অন্যদিকে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নতিতে ধীরগতির কারণ হিসেবে আমলাতান্ত্রিক জটিলতাকে তুলে ধরলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এটা করতে গেলে সময় লাগবে, কারণ ধরেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট পড়ে আছে 2-3টা, এদের কনসালটেন্সি করতে এদেরকে প্রিপারেশন নিতে 2.5 বছর 3 বছর চলে যায়। গত বছরের অসহনীয় লোডশেডিং এর পুনরাবৃত্তি এবার ঠেকাতে সরকারের পরিকল্পনার কোনো কমতি ছিল না। তবে কাগজে কলমে নেওয়া সেসব পরিকল্পনার সঙ্গে বাস্তবতার তফাৎ থাকায় এবারও বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখা বেশ চ্যালেঞ্জের হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সঞ্চয়পত্রের উচ্চ সুদের হার নিয়ে সমালোচনা থাকলেও সাধারণ মানুষের কথা চিন্তা করে সুদ কমানো ঠিক হবে না বলে মনে করেন এনবিআর এর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া। শনিবার সকালে সঞ্চয় সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। চলো সবাই সঞ্চয় করি, ডিজিটাল বাংলাদেশ গড়ায় সহায়তা করি, এমন স্লোগানে 7 থেকে 13 এপ্রিল পর্যন্ত পালন করা হচ্ছে এবারের সঞ্চয় সপ্তাহ। সকালে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বেলুন আর পায়রা উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এর আগে এনবিআর চেয়ারম্যান বলেন, চলতি অর্থ বছরে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে সঞ্চয়পত্র বিক্রি বেশি হয়েছে। বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক, অর্থনীতিবিদ, তাদের মধ্য থেকে অনেক আলোচনা সমালোচনা হয়। একটা ইমব্যালেন্স হচ্ছে ব্যাংকের সাথে, কিংবা সরকার বেশি সুদ দিয়ে ঋণ গ্রহণ করছে। কিন্তু সকল কনসিডারেশনের ঊর্ধ্বে সেটি হলো সাধারণ মানুষের সুযোগ সুবিধা দেখা। বর্তমানে যে চালু সঞ্চয় স্কিমগুলি আছে, এগুলির সুদের হার আমরা যাতে না কমে সেই দিকে লক্ষ্য রাখব। এবার প্রবাসের কিছু খবর। মালয়েশিয়ায় বিপুল পরিমাণ মাদক সহ 8 জনকে আটক করেছে দেশটির শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক 8 জনের মধ্যে 7 জনই বাংলাদেশি, অপরজন স্থানীয় নাগরিক। স্থানীয় সময় শুক্রবার শুল্ক বিভাগের সহকারী পরিচালক দাতুক জুলবিফুল ইয়াহিয়া জানান, মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সুবাংজায়া এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে 400 বস্তা মাদক সহ তাদের আটক করা হয়। ধারণা করা হচ্ছে মাদকগুলো ভারতের চেন্নাই হয়ে মালয়েশিয়ার ক্লাংয়ের বন্দর দিয়ে সেখানে পৌঁছেছে। দেশটির মাদক প্রতিরোধ আইন অনুযায়ী আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া অভিবাসন আইন ভঙ্গের কারণে 7 বাংলাদেশিকে অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান শুল্ক বিভাগের সহকারী পরিচালক। বর্তমানে বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী তারানা হানিম বলেছেন, দেশ এখন বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে, ফলে দেশের উন্নয়নও ত্বরান্বিত হচ্ছে। শনিবার কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন সেন্টারের সত্যজিৎ রায় অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তারানা হালিম একথা বলেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ও বক্তব্য রাখেন। এছাড়া সভাপতিত্ব করেন কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান। সেটা বহুল প্রচলিত। এমনিভাবে বাংলাদেশের সামাজিকতার বিভিন্ন পর্যায়ে তোমরা ধর্ম নিয়ে বিএনপি জামাত জোট সরকার জঙ্গিবাদের মদদের যে কালচার সৃষ্টি করেছিল সেখান থেকেও আমাদের উদ্ধার করেছে বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। আমরা বঙ্গবন্ধুর নির্দেশিত অসাম্প্রদায়িক চেতনার পথ ধরেই পথ চলেছি। আমাদের দেশের বিচারহীনতার যে সংস্কৃতি বিএনপি জামাত চালু করেছিল জোট সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার তার অবসান ঘটিয়েছে। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে আওয়ামী লীগ, সমাজ লীগ ও মুক্তিযোদ্ধা স্বাধীনতা পরিষদ। শুক্রবার রাতে জেদ্দার একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন স্থানীয় নেতাকর্মীরা। মাসুম সেলিম ও মোবারক হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার মনিরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা মহানগর যুবলীগের সভাপতি শহীদ হোসেন পাটোয়ারি। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন শেখ ওয়াদুদ করিম, নাজমুল শাহাদাত, সাইদ ইসলাম সহ সংগঠনের নেতারা। বক্তারা দেশের সুশাসন নিশ্চিতকরণ, অবকাঠামো, জনস্বাস্থ্য আর শিক্ষা খাতে আরও উন্নয়নের উপর জোর দেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়াকে গ্রেফতারের পর রংপুরে আবারও আলোচনায় জঙ্গিবাদের বিস্তারের বিষয়টি। বিশেষ করে জোরালো হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে জঙ্গি গোষ্ঠীর গোপন তৎপরতার অভিযোগ। ছাত্র সংগঠনের নেতা ও সাধারণ শিক্ষার্থীরা বলছেন, কিছু শিক্ষকের প্ররোচনায় অনেকেই ঝুঁকছেন জঙ্গিবাদে। বিস্তারিত রতন সরকারের রিপোর্টে। বুধবার নাশকতার পরিকল্পনার অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা থেকে আটক করা হয় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ছাত্রী সাদিয়া আফরোজ নীনাকে। পুলিশ বলছে, আটক শিক্ষার্থী নব্য জেএমবির নারী উইংয়ের উত্তরাঞ্চলীয় প্রধান। সাদিয়াকে গ্রেফতারের পর নতুন করে আতঙ্ক শুরু হয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। মূলত জাপানি নাগরিক হোসিও কোনি এবং মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আহসানুল্লাহ আনসারী ছিল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়া নিখোঁজ আব্দুল্লাহ আল মামুনও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিল। সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতাদের অভিযোগ, জঙ্গি সংগঠনের গোপন তৎপরতা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। কারো না কারোর মাধ্যমে এই জামাত শিবিরের লোকজন নিয়োগ পেয়েছে, এরাই পৃষ্ঠপোষকতা করছে। প্রশাসনের কিছু গাফিলতা বা থাকতেই পারে, তারা যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে এগুলো প্রশাসনকে ইউটিলাইজ করে তাহলে তো মনে করেন যে এগুলো হ্রাস পাবেই। হয়তোবা এখন তাদের কার্যক্রম স্থবির, কিন্তু তাদের শাখা প্রশাখা ডানা এখনো কিন্তু বিস্তৃত। শিক্ষার্থীদের এমন অভিযোগ অস্বীকার করছেন না অনেকেই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জঙ্গি আতঙ্ক মুক্ত না, আমরা কয়েকটি ঘটনা দেখে ফেলছি। আবার আমাদের সামনে যাতে এই সমস্ত ঘটনা না হয়, এই জন্য সুশাসন প্রতিষ্ঠা আমাদের খুবই প্রয়োজন। এই অবস্থায় নজরদারি বাড়ানো সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানালো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা কন্টিনিউ ক্লাস করছেন কিনা এবং তারা কি করছেন এটা একটু মনিটর করার জন্য সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদেরকে আমি অনুরোধ করব। জঙ্গিবাদে যারা সম্পৃক্ত হতে না পারে কিভাবে উদ্বুদ্ধ করা যায় শিক্ষার্থীদেরকে ওই সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার, এ ধরনের আমরা কিছু পদক্ষেপ হাতে নিতে যাচ্ছি। পুলিশের দাবি, রাজধানীর হোলি আর্টিজানে হামলার সময় জঙ্গিরা যে অ্যাপস ব্যবহার করেছিল সাদিয়ার কাছ থেকেও হুবহু 3টি অ্যাপস জব্দ করা হয়েছে। এই অ্যাপসের মাধ্যমে জঙ্গি সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখত সে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ধর্ষক বাবুল মিয়াকে শক্তভাবে ফাঁসাতে হবিগঞ্জের কিশোরী বিউটিকে খুন করালেন বাবা সায়েদ আলী। বিউটি হত্যা মামলার তদন্তে চাঞ্চল্যকর এমন তথ্য বেরিয়ে এসেছে। শনিবার সন্ধ্যায় ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার বিধান ত্রিপুরা জানান, আদালতে দেওয়া জবানবন্দিতে বাবা সায়েদ আলী মেয়ে বিউটিকে হত্যার পরিকল্পনা আর নির্দেশ দেওয়ার কথা স্বীকার করেছে। মামলার বাদী বিউটির বাবা সায়েদ আলী আর ময়না মিয়া বিউটি হত্যা ও ধর্ষণ মামলার প্রধান সাক্ষী। কিন্তু এ মামলা তদন্ত করতে গিয়ে প্রথমে ময়না মিয়াকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানায় জবানবন্দিতে ময়না মিয়া নিজে জড়িত থাকার কথা স্বীকার করে। একই সঙ্গে এই হত্যার সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম বলে।
শনিবার সকালে বিউটির বাবা সাইদ আলীকে হবিগঞ্জ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় 164 ধারায় জবানবন্দি দেয় সে। এ নিয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জেলার পুলিশ সুপার বিধান ত্রিপুরা। ধর্ষণের শাস্তি জোরালো করতেই বাবা সাইদ আলীর নির্দেশে কিশোরী বিউটিকে হত্যা করা হয়েছে। বিউটির বাবা আজকে 164 ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করেছে যে সে এই ঘটনার সাথে তার যেহেতু মেয়ে ভবিষ্যৎকে চিন্তা করে, দুই মেয়ে রয়েছে, তাদেরকে ভবিষ্যৎ বিয়ে দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে এবং এই মনার ফাঁদে পড়ে সে এই কাজটা করেছে। সে এখন অনুশোচনা করে, কিন্তু বাস্তবতা হলো সবকিছুর পরও সে সব দোষ স্বীকার করেছে। হত্যাকাণ্ডে সম্পৃক্ত না থাকলেও বাবুল মিয়া বিউটি ধর্ষণে জড়িত বলেও জানান পুলিশ সুপার। বাবুল মিয়া তার সাথে যে 17 দিন ছিল, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি যেটা বললাম 9 তারিখ পর্যন্ত, সেই বিষয়গুলো স্বীকার করেছে এবং সেও গতকাল 164 ম্যাজিস্ট্রেটের কাছে তার জবানবন্দিতে বলেছে। গত 17 মার্চ বাড়ির পাশের জমি থেকে কিশোরী বিউটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় প্রতিবেশী বাবুল মিয়া ও তার মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিউটির বাবা। মামলায় তাদের বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগ করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে চাঞ্চল্য শুরু হয়। গত 31 মার্চ সিলেটের বিয়ানীবাজার থেকে বাবুল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্য মতে বিউটির চাচা ময়না মিয়া ও নানি ফাতেমা বেগমকেও আটক করে পুলিশ। সময় সংবাদ, হবিগঞ্জ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় 7 জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর 2 বখাটেকে আটক করেছে পুলিশ। বিস্তারিত হারুনুর রশিদের রিপোর্ট। স্বজনরা জানান, 2 সপ্তাহ আগে ময়মনসিংহের ভালুকা থেকে স্ত্রীকে নিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার নিজ বাড়িতে বেড়াতে যান এক পোশাক শ্রমিক। শুক্রবার মধ্যরাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ঘরে প্রবেশ করে স্থানীয় রতন ও বাদশা সহ 7 বখাটে। এ সময় তাকে ঘরের মধ্যে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে যায় তারা। পরে তাকে ধর্ষণ করা হয় বলে জানান নির্যাতিতা। খবর পেয়ে শনিবার সকালে তাদের 2 জনকে উদ্ধার করে এলাকাবাসী। রাত্রে মেরে ঘরে ঢোকার পরে আমার হাজবেন্ডের 3 জনের বাইকে বাইরে কোথায় যেন নিয়ে যা, আমার হাজবেন্ডের মুখ বাঁধে, পরে আমারে ই করে মুখ আমারে চাদর দিয়ে বাঁধে, পরে আমারে জঙ্গলে নিয়ে যা, নদীর পার নিয়ে যা। পরে এরা 6-7 জন আইছে, আর একজনে দাও 2 জনে দাউল দিয়ে খারে দিছে, কয় যে আইবো এরে উভয় কাল্লা মাল্লা কাটল সামনে আইলে। পরে কেউ আইছে না, কেউ ডরে গেছে না, পরে তার লয়ে গেছে। সদ্য বিবাহিত নববধূকে যে গণধর্ষণের ঘটনাটা ঘটাইছে যারা, এরা সমাজের বড় দুষ্কৃতিকারী। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি চাই। বাকি যারা আছে সবাই যাতে আটক হয় এবং আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ ঘটনায় শনিবার দুপুরে ঈশ্বরগঞ্জ থানায় 7 জনকে আসামি করে মামলা করেন নির্যাতিতা। পরে অভিযান চালিয়ে রতন ও বাদশাকে গ্রেপ্তার করে পুলিশ। এই সংক্রান্তে আমরা আসামি 2 জন আসামিকে গ্রেপ্তার করছি। একজনের নাম রতন, আরেকজনের নাম আবুল বাসার বাদশা। বাকিগুলো আমরা আমাদের অভিযান চলছে, আমরা গ্রেপ্তার করার জন্য অব্যাহত আছি। নির্যাতিত দম্পতি জেলার ভালুকা উপজেলায় একটি পোশাক কারখানায় কাজ করছেন। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। জনসমাগম স্থলে নারীকে প্রতিনিয়তই যৌন হয়রানির শিকার হতে হচ্ছে। বিভিন্ন বেসরকারি সংস্থার গবেষণায় দেখা গেছে 50 থেকে 94% নারী মুখোমুখি হন এমন হয়রানির। এতে সচরাচর ভিড় হয় এমন স্থানে যেতে সংকোচ বোধ করেন তারা। নারী অধিকার কর্মীরা বলছেন, যৌন হয়রানির বিচার না হওয়াই এই জন্য দায়ী। নারীর প্রতি সহিংসতা রুখতে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। বিথি হকের রিপোর্ট। আপনার কি মোবাইল নিয়ে দৌড় দিচ্ছে? আমি যখন বললাম না, ও আমার গায়ে হাত দিচ্ছে, তখন সাথে সাথে জিনিসটা উল্টায় গেল। প্রতিবাদ না করতে করতে এখন এমন বানায় ফেলছি দৃশ্যপটটা যে মেয়েরা সবসময় চলে আসবে, তার সাথে যদি খারাপ কিছু হয়ও সে ওটা ঢাকা দিবে। ভিড় যেখানে নৈমিত্তিক, হয়রানির ঘটনা সেখানে অবধারিত। ভিড় মানেই তাই এক অজানা আতঙ্ক নারীদের কাছে। হোক বাসে ওঠার ভিড়, মার্কেটের ভিড় বা উৎসবের ভিড়। মার্কেটে আসা মানেই হচ্ছে কেউ ধাক্কা দিবে, কেউ এসে গায়ে হাত দিবে, এটা হচ্ছে মানে এখানকার নেচার। মধ্যবয়স্ক যারা, তারাই ইচ্ছে করে গায়ে টাচ করে, আর ইভেন কিছু দোকানদারও আছে যে সাইড টক করে। গণপরিবহনের সহযাত্রী, চালক সহযোগী সহ পথচারীদের দ্বারা আক্রান্ত হন নারীরা। আশেপাশে থাকে জনস্রোত, কিন্তু পাশে এসে দাঁড়ান না কেউই। এখন একটা মেয়ের প্রবলেম হলো কেউ এগিয়ে আসে না। নারী অধিকার কর্মীরা মনে করেন নারীকে তুচ্ছ-তাচ্ছিল্য করার মানসিকতাই প্রধান কারণ। ঐক্যবদ্ধ প্রতিবাদী রোধ করতে পারে নারী নিপীড়ন। মেয়েরা পণ্য এবং সম্পত্তি,
তাকে যে কোনোভাবে ব্যবহার করার সুযোগ পুরুষের আছে। সেই পুরুষ যখন সেই ধরনের সহিংসতা করছে, তারপর আবার মেয়েরা কথা বলতে চাচ্ছে, এটা তো তাকে আরো বেশি করে হ্যারাস করা উচিত। একজন নারী যখন সেফ না, তখন কিন্তু কেউই সেফ না। নাগরিকদের দাঁড়ানোটা খুব গুরুত্বপূর্ণ। পুলিশ বলছে তদন্তের স্বার্থে আইনি প্রক্রিয়া বিলম্বিত হলেও সুনির্দিষ্ট অভিযোগের বিকল্প নেই। কোনো পুরুষই কিন্তু নারী ছাড়া দুনিয়াতে আসেননি। আমাদের কাছে অভিযোগ করেন এবং যথাযথভাবে সেক্ষেত্রে কিন্তু আমরা অভিযোগের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি। বেসরকারি দুটি সংস্থার প্রতিবেদনে দেখা গেছে শতকরা 94% নারী গণপরিবহনে ও 50% নারী কেনাকাটা করতে গিয়ে নিপীড়নের শিকার হন। নারী নিপীড়নের মৌলিক কাঠামো যেখানে রাতারাতি আঘাত হানা সম্ভব হচ্ছে না, সেখানে নারী অধিকার কর্মীদের পরামর্শ ঘটনাস্থলেই ভুক্তভোগী সহ সকল নারীদের সম্মিলিত প্রতিবাদ, প্রতিরোধ আর পাল্টা আক্রমণই হতে পারে দগদগে ক্ষতের উপর উপশমের প্রলেপ। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। সরকার সার উৎপাদন বাড়িয়ে আমদানি কমানোর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এজন্য নতুন নতুন সার কারখানা তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। শনিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন বিএফ এর সভায় এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে দেশের অর্থনীতি গতিশীল রাখার জন্য ব্যবসায়ীদের হয়রানি না করার আহ্বানও জানান এফবিসিসিআই সভাপতি। এ সময় বক্তব্য রাখেন বিএফএ চেয়ারম্যান কামরুল আশরাফ খান পটন, কৃষি সচিব মঈনুদ্দিন আব্দুল্লাহ সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। আমাদের বিজনেস কমিউনিটিকে যাতে হ্যারাসমেন্ট না করা হয়, আমাদের বিজনেস কমিউনিটিকে যাতে সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়, তাহলে আমরা আগামী দিনে যে অ্যাচিভমেন্ট সেটি আপনাদেরকে উপহার দেব আমরা ব্যবসায়ীরা। ইতিমধ্যে আমাদের হাজার সার কারখানা নির্মিত হয়েছে এবং ঘোড়াশাল পলাশ নতুনভাবে ওখানে সার কারখানা সৃষ্টি করবার জন্য, তৈরি করবার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন। সেদিকে আমরা অগ্রসর হচ্ছি। ইতিমধ্যে আমরা চাই যে আমাদের নিজেরা নির্ভরশীল, নিজেদের আত্মনির্ভরশীল হতে, বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমিয়ে আনতে। সততার সাথে দায়িত্ব পালন না করলে রাজস্ব কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কর্ম কমিশন থেকে নিয়োগপ্রাপ্ত কর পরিদর্শকদের যোগদানের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে একথা বলেন এনবিআর চেয়ারম্যান। এ সময় তিনি কর পরিদর্শকদের নিয়মিত হওয়ার পর পদবি পরিবর্তনেরও আশ্বাস দেন। তবে রেকর্ড ভালো না হলেও পদোন্নতি হবে না উল্লেখ করে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। যদি আমি লক্ষ্য করি যে আমার দান গ্রহণ করে সেটার অসম্মান করা হয়েছে, যে কোনো পর্যায়ে হোক, আমি কিন্তু শোধ নেব। আমি চাই আমার সাথে যারা কাজ করবে তারা সেই আদর্শ মেনে চলবে। অন্তত দেশের স্বার্থ, ডিপার্টমেন্টের স্বার্থ কোনো আপোষ করবে না। নতুন অফিসারদের মধ্যেও দেখেছি চাকরিতে ঢোকার পরে 5 বছর, 7 বছর, 10 বছরের মধ্যে অর্থবিত্ত, বাড়ি ঘর করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এটি কিন্তু খুবই খারাপ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 2 ঘন্টা স্বাস্থ্য পরীক্ষার পর বেগম জিয়াকে হাসপাতাল থেকে ফের নেওয়া হলো কারাগারে। পছন্দের চিকিৎসকরাই দেখেছেন, জানালেন পরিচালক। ভিন্ন কথা বললেন মির্জা ফখরুল। বেগম জিয়ার চিকিৎসা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি, তার সুচিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে বললেন আওয়ামী লীগ নেতারা। ভোট কারচুপি বন্ধে নির্বাচন পদ্ধতি সংস্কার করতে হবে, চট্টগ্রামে মহাসমাবেশে বললেন এরশাদ। নির্বাচন সুষ্ঠু হলে ক্ষমতায় যাওয়ার আশাবাদ। বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত অভিযোগে রাজধানী থেকে 3 ব্যাংক কর্মকর্তা সহ আটক 10। গুজব ছড়ালে ব্যবস্থা, বললেন শিক্ষামন্ত্রী। এবং গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই বিভিন্ন স্থানে লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ। উৎপাদনে ঘাটতি আর সঞ্চালন সীমাবদ্ধতাই কারণ, বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলালিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।